এসেছিল মধ্যপ্রদেশের ভোপালে। আসার সময় তারা যখন সিপ্রা এক্সপ্রেসে করে আসছিলেন, তখন প্রয়াগরাজে যখন ট্রেনটি ঢোকে তখন তাদের উপরে নির্মম অত্যাচারই করা হয়েছে। তাদের সিটগুলো দখল করার চেষ্টা হয়েছে। তারা ছিলেন 3 টায়ার এসিতে। সর্বোপরি যে ঘটনা আমরা বলতে চাই, বাংলা পক্ষ যে কথা বলে থাকে, এটার মধ্যে কিন্তু প্রচ্ছন্ন মদত রয়েছে সেই বাঙালি বিদ্বেষী মনোভাবটা। কারণ যখন তাদেরকে আক্রমণ করা হয়েছে তখন কিন্তু তাদেরকে বলা হয়েছে যে आप लोग বাঙালি হো, এরকম ধরনের কথাবার্তা, যে টিকিট হ্যাঁ বলকে ট্রেন খরিদ লিয়া, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। আমরা এসছি এই মুহূর্তে যে এই নাট্যগোষ্ঠীর যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত যিনি, তার সাথে আমরা কথা বলছি। আমরা শুধু বলতে চাই এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা প্রকাশ্যে এসছে, এরকম ঘটনা প্রকাশ্যে আসে না। যখনই ট্রেন কিন্তু এই বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে বাংলার ট্রেন যখনই ঢোকে তখনই কিন্তু তাদের উপরে এইভাবে আক্রমণ হয়। বাঙালি বলেই এরকম আক্রমণ হয়, বাঙালি বলেই তো একটা যেমন সহজাত একটা জিনিস হয়ে গেছে, বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া, ঠিক সেইভাবে। যদিও আমরা বাঙালিরা বাংলার মাটিতে এমন কোনো নজির এখন পর্যন্ত সৃষ্টি করিনি যে অন্য কোনো রাজ্যের ট্রেন যখন আমাদের এখান দিয়ে যায় তো আমাদের এখানে কোনো দিন তাদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এমন জিনিস কখনোই ঘটেনি। কিন্তু বারংবার কেন এই জিনিস ঘটছে? আর এত বড় একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা আমরা শুধু সমস্যা নয়, আমরা এই সমাধান চাই। আমরা চাই যারা আমন্ত্রিত করেছিল, অর্থাৎ তথ্য সাংস্কৃতিক মন্ত্রক কেন্দ্রীয়, তারা কেন মুখে কুলু পেটেছে, তারা কেন এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায়নি? সর্বোপরি এখানকার যারা বিরোধী দল রয়েছেন এবং কেন্দ্রের যারা শাসক দল রয়েছেন, তারা অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারাও ঘটনাটি জেনেছেন। তারা কি জানতে চেয়েছেন উত্তরপ্রদেশের সরকারের কাছে যে কারা দোষী, তাদের কি কোনো শাস্তির ব্যবস্থা করেছেন তারা? আমরা জানতে চাই। আমরা দাদার সাথে কথা বলবো। কি হয়েছিল সেটা? প্রথমত যেটা আমার বলার, এই ঘটনাটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও যে বিষয়টা আমার মানে বেশি করে বলার, যে সত্যি তো একটা ট্রেনে যখন ট্রাভেল করেন প্রত্যেকের একটা যাত্রী সুরক্ষার জন্য একটা টাকা বরাদ্দ থাকে, এবং যে টিকিটটা কাটা হয় সেখানে কিন্তু রেল কোনোভাবে আপোষ করে। মানে 1000 টাকার টিকিট, কুম্ভ মেলা চলছে, সেই কারণে 500 টাকায় আপনাকে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, এরকম কি দেখেছেন? কোনোই না হয়। তাহলে সেই সুরক্ষার দায়িত্ব কার? প্রথমত রেল। এটা হচ্ছে সমস্ত যাত্রীদের ক্ষেত্রে কিন্তু একই বিষয়। এবার আমি আসি যে আমাদের ক্ষেত্রে এটা কেন আলাদা। কেন আলাদা? একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণে আমরা কিন্তু ভোপালে শোটা করতে গেছিলাম। আমরা কোনো জেনারেল প্যাসেঞ্জার বা ঘুরতে গেছি বা স্বইচ্ছায় গেছি বা কোনো কাজে গেছি, সেটা হলেও বিষয়টা খারাপ, কিন্তু সেটা নয়। আমরা কিন্তু তাদের আমন্ত্রণে গেছিলাম। ফলে এই যে আমার দলের ছেলেমেয়েরা যে যাচ্ছে এবং আসছে, তার টিকিট 1 থেকে 1.5 মাস আগে এনএসডি সাইডে আপলোড করতে হয়। আগে মানে পূর্ব থেকে, মানে জার্নির অনেকদিন আগে থেকেই সেটা আপলোড করতে হয়। কেন আমি আবার চেঞ্জ করলাম, যে বলতে পারে তো আপনি 29 দিনের মাথায় পাঠিয়েছেন, 1 মাস আগে পাঠাননি, মানে যে আইনের ফাঁকগুলো আর কি দেখায়, সেইটার জন্য বলছি প্রায় 1 মাস আগে টিকিটটাকে আপলোড করতে হয়। যখন আমরা ভোপালে শো করি, তারপরে আমাদের যে গেছি কলকাতা থেকে ভোপালের যে টিকিট, সেটা তাদেরকে অরিজিনাল কপি জমা দিয়ে আসতে হয়েছে। রিটার্ন যেটা আমরা এসছি তার জেরক্স কপি তাদের কাছে জমা দিয়ে আসতে হয়েছে। ফলে সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, তারা কিন্তু জানতো যে আমরা এই রকম একটি ট্রেনে করে আসছি, ফিরছি, এবং একটি মাত্র কোচই আমাদের রিজার্ভেশন হচ্ছে M1, তা বাদে অন্য কোনো কোচে নয়। আমার প্রশ্নটা এই জায়গায়। এবং যখন ঘটনাটা ঘটছে 9টা থেকে আমি কন্টিনিউয়াস পর আমি তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে BRM, ভারত রং মহোৎসব কমিটি, যাদের সঙ্গে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আলোচনা হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সেখানে বড় বড় অধিকর্তারা রয়েছেন, আয়োজকরা রয়েছেন, প্রত্যেকে রয়েছেন, তাদেরকে কিন্তু আমি এই খবরগুলো ইংরাজিতে লিখে, বাংলায় নয়, আবারও বলছি ইংরাজিতে লিখে, হয়তো আমি খুব কম ইংরাজি জানি, তা যেটুখানি জানি তাতে অন্তত বোঝাতে পেরেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আমাদের ট্রেনের যে টিকিটের কপি সেটা আপলোড করেছি, ট্রেনটা কোথায় আছে সেটা ওয়্যার ইজ মাই ট্রেন বলে একটি অ্যাপ আছে, সেই অ্যাপের যে লিঙ্ক, যে ট্রেনটা এখন এই মুহূর্তে কোথায় আছে সেটা পাঠিয়েছি।
আমার নাম্বার তাদের কাছে আছে, বলতেই পারেন তারা যে আপনাকে আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি বা পারছি না, তার জন্য অল্টারনেটিভ আরও একটি নাম্বার তাদেরকে পাঠিয়েছে। এইগুলো পাঠানোর পরে তারা দেখেনি, রাত্রি 9টা হয়ে গেছে, দেখেননি, হতে পারতো, আমি মেনে নিতাম। 10 থেকে 15 মিনিটের মধ্যে বেশিরভাগ আধিকারিকরাই সেটা কিন্তু দেখেছে। কারণ সিন আপনারা জানেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই ইনফো দেখলেই দেখা যায় তারা কখন দেখছে, ফলে সেটা সিন করেছে। সিন করার পরে আমরা কিন্তু এরকম বলছি না যে যখন প্রয়াগরাজে ঘটনাটা ঘটছে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন চাই, আমরা এইরকম কোনো মানে অবাঞ্ছিত দাবি তাদের কাছে করি। আমাদের একটা এক্সপেকটেশন ছিল পরবর্তী স্টেশন হচ্ছে মুঘলসরাই, মানে দীনদয়াল উপাধ্যায়, সেখানে অন্তত তারা সেটা প্রায় 4-5-6 ঘন্টার উপরে টাইম লেগেছে, 6 ঘন্টা আসতে টাইম লেগেছে। তারা সেই সময়টায় রেলওয়ে মিনিস্ট্রি হোক বা স্টেশন ম্যানেজার হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, তারা কি বলে 2-1 জন আরপিএফ বা মহিলা আরপিএফ অন্তত নিজের পক্ষে মহিলা, কারণ আমাদের টিমে 6 জন মহিলা ছিল, মহিলা আরপিএফ পাঠিয়ে বিষয়টা সম্পর্কে সামান্যতম খোঁজ খবর নেওয়ার তারা কিন্তু কোনো প্রয়োজন বোধ করেনি। এখনো পর্যন্ত আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এনএসডির তরফ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ, জিআরপির তরফ থেকে আমার সঙ্গে, যেহেতু আমরা জিআরপির কাছে হাওড়ায় নেমে এফআইআর করেছি, যে এফআইআরটি করেছেন সুদীপ্ত চৌধুরী, আমার দলের কোষাধ্যক্ষ, তার সঙ্গে যোগাযোগ করেছে এবং যে জোনের ঘটনা সেইখানকার নাম্বার আমাদেরকে পাঠিয়েছে যে তারা যদি কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করে যেন তাদেরকে আমরা পূর্ণাঙ্গ তথ্য দিয়ে দিতে পারি, তার জন্য তারা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সব রকম সহযোগিতা করব। ফলে সেটা নিয়ে আমাদের বাঙালি বিদ্বেষী মনোভাব এই জায়গায় প্রথম কথা হচ্ছে আমাদের এটা প্রথমত মনে হয়, কারণ এটা সবার সঙ্গে হচ্ছে। ওই কম্পার্টমেন্টে তো জেনারেল অন্যান্য হিন্দি ভাষাভাষী মানুষও তো ছিল, তাদের সঙ্গেও ঘটনাটা ঘটছে। পুরো ট্রেনটাই জুড়েই বাঙালি রয়েছে এরকমটা তো না, আমরাও বাঙালিরা ছিলাম সঙ্গে, সবার সঙ্গে হয়েছিল। কিন্তু পুলিশ যখন এসে মানে জিআরপিএফ যখন এসে বলছে যে আপ বাঙালি হ্যাঁ না, आप नीचे उतारो, यूपी से ट्रेन जा रहा है, आप एडजस्ट करो, এই জায়গায় আমাদের বাঙালি বিদেশিতার কথা মনে হচ্ছে, এই জায়গায়। এবং তারপরে আমাদের নিজেদের এখনো পর্যন্ত এনএসডি বা বিআরএম কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ না করার কারণে আমাদের এটা মনে হচ্ছে যে হয়তো আমরা বাঙালি বলেই তাদের কিছু যায় আসে না, এটা আমাদের এখন মনে হচ্ছে। কেন, আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন? কারণ আজকে থেকে মানে যখন আর কি আমাদের বিআরএম জানায় যে আমরা এনএসডির এই মানে এই মিনিস্ট্রি অফ কালচারের যে ভারতরত্ন মহোৎসব এটাই আমরা সিলেক্টেড, তার 3 মাস আগে আপনাদের যদি একটু মিডিয়া ঘেটে নেন দেখবেন বাংলার প্রচুর দল গ্রান্ট থেকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট থেকে, মিনিস্ট্রি অফ কালচারের গ্রান্ট থেকে তাদের সঙ্গে বিচারিতা করা হয়েছিল। তখন সেই নিয়ে আমাদের যারা সিনিয়ররা ছিলেন, আমরাও ছিলাম, তারা কিন্তু সবাই প্রতিবাদ জানিয়েছিলাম। এবং তার আগে আমাদের উপরে বাংলার দল বা বিভিন্ন জায়গার দলগুলোর উপরে একটা নির্দেশিকা জারি করিয়ে দেওয়া হয়েছিল প্রচারমূলক ভিডিও করবার জন্য, আমরা সেগুলো করি। ফলে তাদের একটা বিদ্বেষ আমাদের উপরে রয়েছে এবং তার জন্য আমাদের গ্রান্ট কেটে দেওয়া হয়। সেই সময় তারা লিখেছিল যে দমদম বিশ্বরূপম ইজ নট অপারেশনিং ইন থিয়েটার। তাতে যেটুখানি আমার চটি বই পড়া অভিজ্ঞতায় বলে যে দমদম বিশ্বরূপম, আমি যেটুখানি বুঝেছি, থিয়েটারের সঙ্গে যুক্ত কোনো অর্গানাইজেশন নয়, এটাই তো মানে দাঁড়ায়। তাহলে যে দলটা 3 মাস আগে থিয়েটারের সঙ্গে যুক্ত কোনো দল নয়, তারা 3 মাসের মধ্যে এমন একটি প্রোডাকশন করে ফেললো যেটা এনএসডি ডাকতে বাধ্য হচ্ছে, এটা খুব একটা মানে হাস্যস্কর নয় বিষয়টা। তাহলে তারা একবার বলছে যে বাংলার এই দলটা অন্যান্য বাংলার দলের মতনই, যে তারা থিয়েটার করে না। দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, অর্পিতা ঘোষ থেকে শুরু করে তাদের যে দল আছে, অভি চক্রবর্তী থেকে শুরু করে তাদের যে দলগুলো রয়েছে, তাদের সঙ্গে এই বিচারিতাটা করা হয়েছে, তাদেরও গ্রান্ট কেটে দেওয়া হয়েছে। তা সেই জায়গা থেকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে দমদম বিশ্বরূপম থিয়েটারের সঙ্গে সেই অর্থে যুক্ত নয়, তারা থিয়েটারে কাজকর্ম করে না, তাহলে তাদেরকে আবার ডাকা হলো। এবার সেইটাই আমার আশঙ্কার যেন মনে হয়েছে, আমাদের মনে হচ্ছে যে এটা বাংলার দল বলেই, আমরা বাঙালি বলেই আসলে তাদের উপরে গুরুত্বটা যতটা না দেওয়া যায়। আচ্ছা, একটু বলুন কিভাবে আপনাদের উপর অ্যাটাক হয়েছিল? অ্যাটাক হয়েছিল বলতে আমার ছেলেমেয়েরা ছিল প্রথম পাথারিয়া স্টেশনে, বেশ কিছু লোক ঢুকে আমাদের সিট দখল করবার চেষ্টা করে এবং আমাদের
যে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো ছিল, কারণ আমরা নিজেদের শুই, তার মাথার উপরে আমাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে। আমরা কোনোদিন মিউজিক ইনস্ট্রুমেন্ট বা প্রপস, যেটা আমাদের কাছে ভগবানের মানে পুজোর যেরকম ফুল যেরকম হয়, আমাদের থিয়েটারের লোকেদের কাছে আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের প্রপস, এটাই আমাদের পূজনীয় একটা জিনিস। আমরা কোনোদিনও কিন্তু সিটের তলায় ঢুকাই না, আমরা আমাদের এই জিনিসগুলোকে মাথার উপরে রাখি, ফলে আমরা সেইভাবে রেখেছিলাম। এবার ওরা ওই সিটটায় উঠবে বলে পাথারিয়া স্টেশনে যখন আমরা ওদেরকে সরিয়ে দিই, ওরা রাগবশত ওই জিনিসগুলো হাতের কাছে যে কটা জিনিস পায় টেনে ফেলে দেয়, বিশেষ করে সাইড আপার বার্থে যে জিনিসগুলো ছিল। তার মধ্যে আমাদের একটি ব্যাগ ছিল যার মধ্যে ল্যাপটপ ছিল, যেটা আমরা এফআইআরে উল্লেখ করেছি যে একটি ল্যাপটপের ব্যাগ ছিল। আমাদের প্রপস ছিল, আমাদের যে প্রপস বলতে যেগুলো আমাদের ব্যবহার হয়, যেমন ইলেকট্রনিক্স মোমবাতি, মানে ফায়ারিং নয় কিন্তু ইলেকট্রনিক্স মোমবাতি, কিছু আমাদের পাইরোর যে জিনিসগুলো থাকে যেগুলো আমাদের ডিজাইন পার্টে থাকে সেইগুলো, এই ধরনের বেশ কিছু জিনিস যেগুলো আমাদের প্রপস বলি আমরা, সেই জিনিসগুলো ছিল। আমাদের একটি দোতারা ছিল, আমাদের নাটকে ব্যবহৃত হয় দোতারা, যেটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, সেই দোতারা ছিল। এই জিনিসগুলো তারা, এবং পার্সোনাল কিছু ব্যাগও তারা ফেলে। এরকম দলেরটা বললাম, পার্সোনাল বলতে একজন আমাদের অভিনেত্রী, তার মাথার কাছেই তার পার্স, মানে সাইড ব্যাগ পার্সটা ছিল, সেটাও তুলে ফেলে। তা এবং আমরা তাদেরকে, এবারে আপনারা বলুন যে আমরা কি সিকিউরিটিতে এই অ্যাডজাস্টমেন্টটা করবো তাদের সঙ্গে। ট্রেনের বাইরে 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 ছুঁড়ে ফেলে দেয়, ওগুলো পাওয়া গেছে না না, ওগুলো কিভাবে, কোথায় রানিং ট্রেনে ছুঁড়ে ফেলে দিলে, মানে আমরা কোনোভাবে ট্রেন থেকে নেমে যাবো না। এই কারণে মধ্যপ্রদেশের পাথারিয়া স্টেশন ঘটনাটা ঘটে, 139-এর সঙ্গে সঙ্গে কমপ্লেন করেন না, সঙ্গে সঙ্গে 139-এ কমপ্লেন করে জানানো, কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়। এরপর হ্যাঁ, তখনই তো আমি এবারে পরের পর্যায়টায় আসছি, যেখানটায় আরো মবের বিরুদ্ধে আমরা অভিযোগ কিভাবে করবো, কারণ আমরা তাদের নাম জানি না, তাদের আমাদের পরিচয় সম্পর্কে জানা সম্ভব না। পরে যারা ফেসবুক দেখবেন বা বিভিন্ন মিডিয়াতে দেখবেন, এগুলো তো ফেসবুক লাইভ থেকেই নেওয়া, বা অন্যান্য কো প্যাসেঞ্জাররা যেগুলো ভিডিও তুলেছেন সেখান থেকে নেওয়া। তা সেখানে আপনারা দেখবেন যে প্রয়াগরাজে জিআরপি কিভাবে ভিতরে ঢুকে আসছে। জিআরপি তো ভেতরে সুরক্ষা দেওয়ার কাজ, তারা কি করছিল, তারা যেটা করছে, তারা হচ্ছে তাদের ওটাই বক্তব্য, বাঙালি হ্যাঁ না, आप नीचे उतरो नहीं तो हम ट्रेन से बाहर कर देंगे, यूपी से ट्रेन जा रहा है उसको बैठने, বৈধ টিকিট আমার কাছে, রিজার্ভেশন সিট আমার কাছে, আর বসবে অন্য লোক। কেন কেন তার পেছনে কারণ হচ্ছে, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারি, যে এই লোকগুলো আমাদেরকে বলে যে কেন আমরা বসবো না, আমরা তো জিআরপি কে পয়সা দিয়ে উঠেছি, তাহলে কেন আমরা বসবো না, এটা কিন্তু তারা বলে। আপনারা বলতে পারেন যে আমার কাছে জিআরপি কে যে তারা পয়সা দিয়ে উঠেছে তার কি কোনো ভিডিও বা ফুটেজ আপনাদের কাছে, যে না আমাদের কাছে ভিডিও ফুটেজ তারা সম্ভব না, তাহলে আপনারা কি করে বলছেন, ওই লোকগুলো আমাদেরকে বলছে, কেন আপনারা ওদের কথায় শিওর হচ্ছেন, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। এই কারণে আমরা শিওর হচ্ছি, নইলে জিআরপি এতটা স্বতঃপ্রণোদিত হয়ে তাদেরকে ঢোকাবে কেন? যদি তাদের কোনো লভ্যাংশ বা প্রফিট বা এক্সট্রা বেনিফিট না থাকে, জিআরপি এসি কম্পার্টমেন্টে বুকিং, এসি কম্পার্টমেন্টে উইদাউট টিকিট, যারা টিকিট দেখাতে পারছে না, যাদের কোনো টিকিটের কোনো রিজার্ভেশন নাম্বার বলতে পারছে না, পিএনআর বলতে পারছে না, তাদেরকে জিআরপি কিসের জন্য ঢুকাবে? আপনারা এইটা আমার বলুন, তাহলে নিশ্চয়ই তারা বেনিফিটেড। আপনাদের ভিডিওতে দেখা গেছে যে জিআরপিও, সেটাই তো বলছি, জিআরপি হাতছাড়া মানে তারা নামিয়ে দিচ্ছে আমাদের, নামিয়ে বলছে যে ওরা উঠবে, আপনারা নিচে বসুন, ওরা বসবে ওখানে, ওরা ওখানে বসবে, আপনারা নিচে নামুন। এবং যে ভিডিওটা আপনাদের ভাইরাল হয়েছে, বন্ধ করতে বলেছিল, আমি সেটাই আসছি, সেই ভিডিওটা আমার নাটকের দলের কোনো ছেলে বা মেয়ের তোলা না। দেখবেন ওই ভিডিওর একটা জায়গায় বলছে যে আমার ছেলে ভিডিও করছিল, তার হাত দিয়ে ভিডিও বন্ধ করে দিতে চাইছি, এবং সেইটা থেকে আমরা দেখি, মানে বুঝতে পারছি এটা আমার নাটকের দলের কোনো ছেলে বা মেয়ের ভিডিও তোলা না, কারণ আমাদের কোনো গার্ডিয়ান ওই ট্রেনে বা কোনো কিছু ছিল না। ফলে এটা আমাদের পাওয়া, মানে আমরা তাদের কাছ থেকে আমরাও পেয়েছি, কারণ যখন এইটা মিডিয়াতে ওরা আমার সঙ্গে সঙ্গে দেয় এবং আমরা এটা শেয়ার করি, মানে এই জায়গাটাই আমাদের কনসার্ন। এবং ওখানে আমরা দেখতেই পাচ্ছি আরো অনেক ভিডিওতে যে তারা আবার অবাঙালিও কিছু মানুষ আছে, তারাও যে কতটা সন্ত্রস্ত, কতটা ভীত,
তারা আমাদেরকে বলছে এটা, মানে তারা নিজেরা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তারা নিজেরা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যে আমরা কতটা সন্ত্রস্ত এবং ভীত। সেই তারা কিন্তু বাঙালি নয়, তারা কিন্তু অবাঙালিও আছে তাদের মধ্যে। ফলে এই ভয়ের বাতাবরণটা তৈরি কিন্তু হয়েছিল ট্রেনে। এবং ঘুম স্টেশনে যে ঘটনাটা ঘটলো, নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুম স্টেশন, মানে এটা কিন্তু আপনারা যদি খেয়াল করেন, গয়া চলে গেছে, তারপরে মানে দীনদয়াল উপাধ্যায় চলে গেছে, গয়া চলে গেছে, ধানবাদ ঢোকার আগে ঘুম স্টেশন, সেইখানের ঘটনা বলছি। ম্যাক্সিমাম লোক গয়ায় নেমে গেছে, মুষ্টিমেয় 10-12 জন তো ঘুম স্টেশনে নামতো। তারা ফোন করে আগে যে তাদেরকে বাইরে, তাদের রাগটা হচ্ছে আমরা তাদেরকে ভেতরে ঢুকতে দিই। তারা জিআরপিকে অনেকটাই টাকা, এক একটা সিটের পেছনে 2000-3000 টাকা করে তারা দিয়েছে, তারা ভেতরে ঢুকতে পারলো না, কারণ আমরা আটকে দিয়েছি, গেট আটকাচ্ছি যে যাদের বৈধ টিকিট নেই তারা আমাদের ঢুকতে পারে। এই রাগে এবং তাদের কাছে আমরা টিকিট দেখতে চেয়েছি যে আপনাদের টিকিটটা দেখান। দেখবেন আমাদের একজন প্যাসেঞ্জার পাঠিয়েছে, তিনি লুকিয়ে ভিডিওটা করেছেন এরকমভাবে। তাদের ভাষা যদি কোনো গণমাধ্যম দেখায় পুরোটাই বিপ দিয়ে চালাতে হবে। সভ্য সমাজে ওই ভাষা চালাতে পারবে না তারা, কারণ গণমাধ্যমের তো একটা মানে ফরমেশন আছে, তারা বাঁধাওয়ারা আছে, সেটা শুধু বিপই চলবে, তারা আর অন্য কোনো কিছু চালাতে পারবে। এবং তারা সেখানে বলছে টিকিট দেখতে চেয়েছো, আমি বাংলায় বলছি যে তোমরা টিকিট দেখতে চেয়েছো, তোমাদের কি ব্যবস্থা করছি, কোথায় তোমরা বাঙালিরা, কোথায় যারা টিকিট দেখতে চেয়েছিল, বেরিয়ে আসো। তারপর তো অশ্রাব্য তাদের ভাষা, যেটা ওদের সহজাত, ওটা ওদের সহজাত, ওদের আমি দোষ দিই না, এটা ওদের হয়তো ভেতর থেকে আসে, মানে ভেতর থেকে হয়তো আসে। আমাদের যেমন মানে ভেতর থেকে রবীন্দ্রনাথ আসে, আমাদের ভেতর থেকে নজরুল আসে, আমাদের ভেতর থেকে গান্ধীজি আসে, নেতাজি আসে, হয়তো ওদের ভেতর থেকে ওটাই আসে। আমি তো স্টেশনের নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুম স্টেশন, সেই জায়গাটা মানে এটা হচ্ছে যেখান থেকে নেতাজির মহানিষ্ক্রমণের যাত্রা শুরু হয়। তিনি পেশোয়ার, ঘুমো থেকে পেশোয়ার গেছিলেন, যে কারণেই তো এই স্টেশনটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুম স্টেশন রাখা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে বাঙালিদের কি বলছে সেইটা ওই ভিডিওটায় আপনারা পাবেন। এবং স্বাভাবিকভাবেই যে মাস্কেট বাহিনী উঠেছিল, এটা মানে আমাদের আপনারাও যদি কেউ থাকেন যারা ভিডিওটা দেখছেন, তাদের মধ্যেও যদি কেউ থাকেন, তাদের কারোর সহজ হবে না যে সেই সময় যখন রড, বিভিন্ন মানে টিউব, তারপরে আপনার ভোজালি এইগুলো নিয়ে উঠেছে, তাদের সামনে আপনি ভিডিও করবেন, এটা কারোর পক্ষে সহজ। তাও একজন মানে অন্য যাত্রী এরকম শুয়ে কোনো মতে ভিডিও করে সেটাও আমাদের পাঠিয়েছে, 5 সেকেন্ডের সেই ভিডিওটা, যে তারা কিভাবে টর্চ মেরে মেরে মানুষকে খুঁজছে যে এই বাঙালি লোকগুলো কোথায়। এই ভাইটা বলেছিল তো, তুমি একটু বলো কি হয়েছিল। এই কি হয়েছিল বলতে পরিচয়টা একটু বলে দিন। ও হচ্ছে আমাদের যে নাটক চরণ দাস, সেই নাটকটায় ও লিড ক্যারেক্টার করে, চরণ দাস চরিত্রটিও মানে অভিনয় করে। কি হয়েছিল যেমন ঘুমোটা ওই স্টেশনের কথা জোরে বলো। ওই যে স্টেশনটা যে সুভাষচন্দ্র বোস ঘুম স্টেশন, স্টেশনে তার আগে তো ওঠানামা হচ্ছে এবং আমরা রেলওয়েতে মানে রেলওয়েকে আমরা জানাই, ইনফর্ম করি, বা রেলওয়ে কোনো রেসপন্সিবিলিটিস নেয় না। এবং তারপরে ওই স্টেশনে হঠাৎ করে দেখলাম যে কতগুলো লোক ঢুকলো। লোক ঢোকার পরে তখন ভোরবেলায় 5:30 কি 6টা এরকম যেহেতু সময় হলো, এবং সেই সময় লোকগুলো ঢুকে আমাদের সব আপার বার্থ আর মিডিল বার্থ ছিল, তো নিচে একটা চাদর খুলে দেখলো, মানে চাদর লাইট জ্বেলে দিলে টর্চ মেরে মানে চাদর খুলে দেখছে। এবং সৌভাগ্যবশত যে ওই স্টেশনে বেশিক্ষণ ট্রেনটি দাঁড়ায় না, এবং সেই কারণের জন্য আমরা ওখান থেকে বেঁচে ফিরতে পারি। তাহলে আজকে এই যে আমি কথা বলছি, এই বলার সৌভাগ্য হয়তো আমার হতো না। কারণ কোন চাদরের তলায় তোমাকে পেত? হ্যাঁ, তো সেটা একটা খুবই মানে চাদরগুলো কি বলছে সেটা, চাদর খুলে বলছে, মানে ওরা যখন এলো আর কি, বলছে কাহা পারে বাঙালি, কাহা পারে, কোথায় বাঙালি লোকগুলো দেখাও। তখন খুঁজে পাচ্ছে না, সবাই তো শুয়ে আছে, তখন এক এক করে ওরা চাদর তুলছে। তো আমি দেখলাম যে আমার নিচে আর কি একদম লোয়ার পার্টে একটা চাদর তুলি। আমার ভেতরে তখন মনে হচ্ছে যে যদি আমার আমি তো আপার পার্টে, আমার চাদরটা তুললে কী হবে। এবং আমি বুঝলাম যে ট্রেনটা শুধুমাত্র ছেড়ে দেবে বলে সেই সময় ওইখান থেকে ওরা বেরিয়ে আবার পরের করছে, মানে পরের চাদর তুলে কী বলবো, চাদর তুলে ওরা ওদের মতো করে মানে পাশে মানে যিনি শুয়েছিলেন আর কি, উনি একজন বয়স্ক লোক ছিলেন, তো উনি দেখলো যে এরা নয়, বলছে আরে নেই বুদ্ধি আর কি ইয়ে নেই,
দিয়ে 2-4টে কিস্তি খাস্তা করলো ওরা, বাঙালি বলে এরকম করে কিস্তি করে আর কি, ওই একটা ভিডিওতে দেখালো আর কি, এরকম ওইরকমই কিস্তি খাস্তা করলো। বোঝা যাচ্ছে যে ওপর দিক খুবই টের পাওয়া যাচ্ছে যে ওদের হাতে কোনো মানে আয়রনের মানে স্টিল বা এরকম জাতীয় কিছু ঠুংঠাং আওয়াজ হচ্ছে আর কি, স্টিলের এই আচ্ছা, তো স্টিলের রড ফড লোহার জিনিসপত্র। এবং সেই সময় এতটা আতঙ্ক, ভিডিও করার মতো সাহস নেই সেই মুহূর্তে। শুধুমাত্র একটি ভিডিও, একজন অন্য যাত্রী যখন ওরা নেমে যাচ্ছে তখন যেখানে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হচ্ছে, বাঙালি বলে খিস্তি করা হচ্ছে, শুধুমাত্র সেই অতটুকু ভিডিওই আমাদের কাছে আছে, এছাড়া বাকি কিছু নেই। আচ্ছা দাদা, আপনি কি চাইছেন কি এই মুহূর্তে? না, আমার তো মানে চাওয়া, দেখুন কি চাই, হাওড়া জিআরপিএফে আমরা যেটা চাওয়ার সেটা আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার সব অভিনেতা অভিনেত্রীরা ফিরে আসুক, এইটা আমি চেয়েছি। ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমার সব অভিনেতা অভিনেত্রীরা হয়তো আপাতভাবে অসুস্থ হয়ে গেছিল, কারোর এখনো হাতে চোট আছে, কারোর পায়ে চোট আছে, কারোর চশমা স্ক্র্যাচ পড়ে গেছে, ভেঙে গেছে, জিনিসপত্র খোয়া গেছে, লস, অবশ্যই লস, কিন্তু প্রাণে বেঁচে ফিরে এসেছে, এটা তো প্রথম চাওয়া হয়, সেটা আমি চেয়েছিলাম, সেটা বেঁচে আমরা ফিরে এসেছি, এটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া। এর পরের যে চাওয়াটা আমার চাওয়া দুটো দপ্তরের কাছে। প্রথমটা হচ্ছে রেলওয়ের কাছে আমার চাওয়া, রেলওয়ে মিনিস্ট্রির কাছে, যে আপনারা ট্রেনের টিকিটের ভাড়া বাড়াচ্ছেন, প্যাসেঞ্জার সেই বর্ধিত ভাড়া দিয়ে টিকিট কাটছে, যে কোনো প্যাসেঞ্জার সেই বর্ধিত ভাড়া, রিজার্ভেশনকে তৎকাল প্রিমিয়াম তৎকালের নামে ডাকাতি করা হচ্ছে, একদম ডাকাতি বলুন যাই বলুন করছে মানুষ, তাও কিন্তু ট্রেনে উঠছে, এবং কোনো ট্রেন কিন্তু ফাঁকা থাকে না, এবং প্রপার ভাড়া দিয়ে যাত্রীরা উঠছে। রেল বলবে, আমি একটা প্রতিবেদনে পড়লাম, রেল কুম্ভ এক্সপ্রেস কতগুলো চালিয়েছে, তার একটা এই খবরের প্রেক্ষিতেই কুম্ভ এক্সপ্রেস, কুম্ভ মেলার জন্য কতগুলো এক্সপ্রেস চালিয়েছে তার একটা বিবরণ দিয়েছে, তার মানে সেগুলো অপর্যাপ্ত, প্রথম কথা। কিন্তু আমরা দেখেছি, এইটার একটা আপনাদের বলার, আমরা দেখেছি পাশ দিয়ে কুম্ভর যে এক্সপ্রেস সেটা ফাঁকা যাচ্ছে, আর এই ট্রেনে ভিড়। আপনারা বলবেন এটা কিভাবে হয়? কারণ লোক এখন কি হয় না, আমরা একটু পয়সা থাকলে আমরা আরামটাকে বেশি প্রেফার করি, ফলে আমাদের কাছে এসি কম্পার্টমেন্টে থাকাটা একটা বেশি নিরাপত্তা বলুন বা লোভনীয় হয়। এই কুম্ভ এক্সপ্রেস যেগুলো বেরিয়ে এসছে সেগুলো কিন্তু কোনোটাই এসি কম্পার্টমেন্ট, ফলে লোকে কিন্তু ওই জিআরপিরা এই মানুষের মানে আরামের যে সুযোগ এবং সুবিধা নিয়ে তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে, এবং এই এসি অ্যাটেন্ডেন্ট এরা এসিতে লোককে ঢুকিয়ে দিয়েছেন। এটা কি করবে? তাজা কুম্ভ এক্সপ্রেসে ঢোকান, কুম্ভ এক্সপ্রেসের স্পেশাল ট্রেনগুলোয় ঢোকান, অন্যান্য ব্যবস্থা করুন। পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে এত বিজ্ঞাপন দেওয়ার তো মানে হয় না। আপনি আপনার বিয়ে বাড়িতে আপনি ধরুন অ্যারেঞ্জমেন্ট করেছেন 100 জন, এবার আপনি আয়োজন করলেন 100 জনের, কথা বলতে পড়ে 100 জনের আপনি আয়োজন করেছেন, আর ডেকেছেন 1000 জন, বসাবেন কোথায় আর খাওয়াবেন কি? এক গ্লাস করে জলও খাওয়াতে পারবেন? রেলের তো এরকম হয়ে গেছে। তাহলে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের প্রপার ডেলিগেশন মানে বিষয়টা করা উচিত ছিল। এত অ্যাডভার্টাইজমেন্ট, মহাকুম্ভ সবটাই মানছি, আজকে এত তো হাজার হাজার কোটি টাকা এই কুম্ভের পেছনে বয়ে বেড়াতে হচ্ছে, তাহলে সেটা সিস্টেমেটিক হয়তো হচ্ছে না কেন? এটা হচ্ছে আমার একটা বিষয়, এটা রেলওয়েছে, সেটা সব ক্ষেত্রেই মানে সব প্যাসেঞ্জারের হয়ে বলব। এরপরে আমি আসি যেটা আমাদের ক্ষেত্রে বিশেষ করে যে বিষয়টা বলার, মিনিস্ট্রি অফ কালচারকে বলে আমাদের যেটা জানানো সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারকে। কারণ আবারও বলছি, আমরা মিনিস্ট্রি অফ কালচারের আহ্বানে গেছি। আমরা যদি এরকম হতো, যদি আমাদের নিজেদের পার্সোনাল শো হতো, আমরা যেতামই না, কারণ আমরা জানি কুম্ভের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। এর আগেও ফার্স্ট ক্লাস এসিতে ইট মেরে ভেঙে দেওয়া হচ্ছে, এর ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছে। আপনারা এসি 3 টায়ারে যে খরচটা আপনারা দেবেন সেটা আমাদেরকে দিয়ে দিন, রেস্ট অফ অ্যামাউন্ট আমরা আমাদের প্রোডাকশন কস্টের থেকে হোক, যে কোনো জায়গা থেকে ডোনেশন নিয়ে হোক বা যে কোনোভাবে হোক, আমরা সেই ব্যয়টা বরাদ্দ করে দেবো, আমরা সেটা দেবো। তারা বলেছেন যে না, আপনাদের 3 টায়ার এসি বরাদ্দ, আপনাদের 3 টায়ার এসির টিকিট জমা দিলেই আপনারা রিএম্বার্সমেন্টের টাকা পাবেন, নতুবা অন্য কোনোভাবে আসলে আপনারা টাকা পাবেন। এবার আমাদের
এতটাও দলগুলোর মানে থিয়েটারের দলগুলোর ক্ষেত্রে এতটাও ক্ষমা মানে হয় না যে 7,000-8,000 টাকা প্রত্যেকের পেছনে টিকিট খরচা করে তাদেরকে নিয়ে যাওয়া। কিন্তু হ্যাঁ, আমরা হয়তো 2,000-3,000 টাকা খরচা করে তাদেরকে নিয়ে যেতে পারতাম। এক্সট্রা 3-4,000 টাকা যেটা খরচা সেইটা দিয়ে আমরা হয়তো নিয়ে যেতে পারতাম, বা কাউকে আমরা অনুরোধ জানাতাম, বা কোনোভাবে আমরা ব্যবস্থা করতাম। যদি সেইটা না হতো, আমরা যেতাম না, বা অন্য কোনো রকম ভাবনা চিন্তা হতো, তখন তো লাইবিলিটিসটা আমাদের থাকে। কিন্তু সেই লাইবিলিটিসটা তো এখন সম্পূর্ণভাবে বর্তায় মিনিস্ট্রি অফ কালচারে। তারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের যারা বাংলার এমপি, আমাদের তো পৌঁছানো সবসময় মিনিস্ট্রি অফ কালচারের কাছে সম্ভব নয়। আমাদের যারা বাংলার লোকসভার এমপি বা রাজ্যসভার এমপিরা রয়েছে, তাদের আমি অনুরোধ জানাবো, করজোরে অনুরোধ জানাবো যে আপনারা এটা জিজ্ঞাসা করুন সংসদে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টারকে বা অন্য যারা রয়েছে। এটা আপনারা জিজ্ঞাসা করুন যে এই সুরক্ষার পর, এই যে সমস্যা হলো, এরপর থেকে এই ধরনের একটা ভাস্ট ইভেন্ট, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আপনারা আর্টিস্টদের কি সুরক্ষার ব্যবস্থা রাখছেন? কারণ হচ্ছে আজকে এটা ঘটে গেছে, যেটা ঘটে গেছে সেটা রেকটিফাই করা যায় না। আগামী দিনেও যে এই ঘটনাটা ঘটবে না সেটা তো নয়। তাহলে আরো সুবিধা হতো। আমি বলছি না আমার ফ্লাইটের টিকিট দিতে হবে, আরো একটা সলিউশন হতে পারত। ভারতবর্ষ থেকে 65টা দল, সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 65টা দল এনএসজির এই মানে ভারতরত্ন মহোৎসবে অভিনয় করতে যাচ্ছে। ঠিক 65টা দল, ফলে 65টা দল কিন্তু একসঙ্গে একই জায়গায় যাচ্ছে না, ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি যদি 65টা দলের জন্য 4 জন কেন্দ্রীয় বাহিনী, 4 জন করে যদি প্রতি কটা দলের জন্য এই যাতায়াতের পথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়, তাহলে 340 জন মোট কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয়। সেটাও তো একসঙ্গে নয়, ফেজ বাই ফেজ, 7-8টা ফেজে হচ্ছে, ফেজ বাই ফেজ। ফলে 340 জনও দরকার হয় না, হয়তো দেখা যাবে 100 জন কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট। এই যাতায়াতের সময়টায় সেটা রেল পুলিশ কেন্দ্রীয় বাহিনী হতে পারে যারা যথাযথ কাজ করবে, বা সিআরপিএফ হতে পারে, বা অন্য কোনো ফোর্স হতে পারে। সেই জায়গায় সুরক্ষা ব্যবস্থা কেন থাকবে না? আবারও বলছি, আমরা তো আর্টিস্ট, আমরা তো অভিনয় করতে যাচ্ছি, আমরা তো ব্যক্তিগত কাজে যাচ্ছি না। তাহলে সেই জায়গাটায় আপনি বলতেই পারেন আপনার জন্য কেন সরকার সিআরপিএফ, আপনি কোন নেতা, আপনি কোন মন্ত্রী? না, আমরা নেতা নই, আমরা অভিনেতা, আমরা নেতা বা মন্ত্রী নই। কিন্তু একজন অভিনেতাকে যখন আপনি ডাকছেন, তার সুরক্ষাটা দেওয়ার দায়িত্বও তো আপনার, সেই দায়িত্বটা এবং দায়টা তো আপনাদেরই বর্তায়। তাহলে আপনারা, এবং এই 340 জন বা 100 জন যেটা আমি পন্থা দিলাম, এই সিকিউরিটিটা দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে খুব বিশাল কোনো বড় ব্যাপার আমার মনে হয়। মানে এটা আপনারা জানেন যে এটা বিশাল কোনো ইস্যু নয়। এইটা 100 জনকে যদি এই কাজে ব্যবহার করা হয়, আরামসে করা যেত। বা যদি এই ফেস্টিভ্যালটা কুম্ভের মতন একটি মেগা ইভেন্ট যদি আমি ধরে নিই, এটা তো ইভেন্ট, যেভাবে প্রমোশন করা হচ্ছে, যেভাবে ব্র্যান্ডিংস করা হচ্ছে, এটা ইভেন্ট। পুণ্যর থেকে মানে ধর্মকে নিয়ে ইভেন্ট আমার তাতে আপত্তি নেই, ইভেন্ট হোক, মানুষের উৎসবে রোজগার রুজি হয় আমরা মানি, এবং ইভেন্ট হোক, আমাদের কোনো আপত্তি নেই তাতে, আমরা উৎসবে আছি। কিন্তু এই যে 1 মাস বা 1.5 মাস বাদ দিয়ে তাহলে রিঅ্যারেঞ্জ করতে হতো। একসঙ্গে এতগুলো মেগা ইভেন্ট, একটা ইন্টারন্যাশনাল মেগা ইভেন্ট, এটা তো দেখুন, এইটা ঘটনাটা ঘটায়, এত মিডিয়ার সামনে আমরা বলছি, সবকিছু করছি, আলটিমেটলি তো উপরে থুতু ফেললে নিজেদের গায়ে লাগে। এই ঘটনাটা তো ভারতবর্ষের যে ঘটলো, এটা বিভিন্ন ইংরাজি সংবাদ মাধ্যমে বেরিয়েছে আজকে, এবং বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া এটা কভার করছে। আমার বক্তব্য হচ্ছে এটা ভারতের সম্মানহানি হচ্ছে। এবার আপনি বলবেন তাহলে ভারতের সম্মানহানি হচ্ছে, আপনি যখন বুঝছেনই তাহলে আপনি বলছেন না কেন, মানে বলছেন কেন? তাহলে তো আপনার পুরোটাকে মেনে নিয়ে চুপচাপ হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে তো সলিউশন হবে না। যদি আমরা বারংবার এই ঘটনাটা ঘটবে, এটা সলিউশন হবে না। আমরা তো সাজেশন দিচ্ছি ফর সলিউশন, আমরা তো শুধুমাত্র দায়ী করছি না কাউকে, আমরা তো কাউকে শুধুমাত্র আঙুল তুলছি না, আমরা তো তার একটা বিকল্প সলিউশনের পথও বলছি। তাহলে আপনারা আলোচনা করুন সেই সলিউশনটা যদি করা যায়, এবং সেই সলিউশনটা যে একটা হিউজ বলছি, মানে প্রত্যেককে হেলিকপ্টার করে নিয়ে তেমনও নয়, মানে খুব সাধারণ একটি সলিউশন,
নিজেদের আবেগগুলো মানে নিজেদের ইগোগুলোকে সরিয়ে যদি সলিউশনগুলোকে নিয়ে তারা যদি একটু ভাবে, যদি এই সলিউশনগুলো আগামী দিনে হয়, সেটাই হচ্ছে আমাদের চাহিদা। এবার আপনি বলবেন যে আপনারা কি দোষীদের শাস্তি চান না, আপনারা কি মানে এই চান না। রবীন্দ্রনাথের নোবেলই ফিরল না, তা আমাদের আর কি চাই, আর কি চাইবো? ওটাই বেরোতে পারলো না, আর আমাদের এটা তো খুবই তুচ্ছ। পরিশেষে একটা কথা বলছি, এর আগেও দেখেছেন আমি যেটা বললাম যে এরকম কোনো নজির বাংলা কখনো করেনি, অর্থাৎ বাংলার মাটিতে অন্য কোনো রাজ্য থেকে এসে এইভাবে হেনস্থা কখনোই হয়নি। আমাদের বাংলা পক্ষের একটা কথা বলি, কিছুদিন আগে আধার সেনা সামরিকের পরীক্ষা চলছিল, সেখানে দুজন চোর, বিহার থেকে দুজন চোর এসেছিল, চোরই বলবো, তারা জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে এখানে চাকরিগুলোকে লুট করতে এসেছিল। আমাদের দুজন আমাদের সহযোদ্ধা তারা তাদেরকে ধরিয়ে দিয়েছিল। তারপরে সারা রাষ্ট্র উত্তাল হয়ে পড়ে, কারণ বিহারের যারা নেতারা রয়েছেন তারা এমনভাবে চাপ দিয়েছেন যে তারপরে আমাদের দুজন সহযোদ্ধাকে জেলে থাকতে হয়। মানে বুঝতে পারছেন, আমরা কিন্তু কাউকে মারিনি, কিচ্ছু করিনি, শুধু তাদেরকে ধরেছিলাম। তারা আমাদের এখানকার আমাদের রাজ্য কোটার চাকরিগুলো তারা দখল করতে এসেছিল, আমরা তাদেরকে ধরেছিলাম এবং তার ফল আমাদের দুজন সহযোদ্ধাকে জেল খাটতে হয়েছিল। এখানে এরকম বড় একটা ঘটনা ঘটল, এই ঘটনা এরকম বারংবার ঘটছে। এর আগেও আমরা দেখেছি কিষানগঞ্জ থেকে পরীক্ষা দিতে এসেছিল নিউ জলপাইগুড়িতে বিহার থেকে কিছু ছাত্র, তাদের পরীক্ষার প্রশ্নপত্র পছন্দ হয়নি, তারা ট্রেনটিকেই জ্বালিয়ে দিয়েছিল স্টেশনে এসে, নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে স্টেশন সহ ট্রেনটিকে জ্বালিয়েছিল। সুতরাং আমরা শুধু সকল বাঙালিকে বলবো, কিছু করার নেই, শুধু নিজেরা ঐক্যবদ্ধ হন এবং নিজেদের মাটি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা বাংলা পক্ষ যেটা বলে থাকি যে অন্যের ভাষাকে ধারণ কম করুন, নিজের জাতির গরিমা নিয়ে বাঁচার চেষ্টা করুন, নিজের মননে চিন্তনে বাঙালি জাতীয়তাবাদকে স্থান দিন, এটাই আমরা বলব। জয় বাংলা।